আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মহাষষ্ঠী। এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। পুরাণে অর্থাৎ কালিকা পুরাণে আছে যে রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল তখন শরৎকাল ছিল। শরৎকালটা নর্মালি দেবতারা নাকি ঘুমিয়ে থাকেন। সেই সময় দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল এই অসুর নিধনের জন্য। সেই সময় বলা হতো যে এটা অকালে পুজো হচ্ছে, তাই অকাল বোধন। কিন্তু আমাদের বাঙালিদের, আপামর বাঙালি যেখানে যত হিন্দু আছে সারা পৃথিবী জুড়ে সব জায়গায় কিন্তু এই পুজোটা খুব বিরাট করে ধুম করে হয়, মানে উৎসবটা পালিত হয়। আমরা এই দুর্গোৎসবটাকে মনে করি বাঙালির সর্ববড় উৎসব, মানে সর্বোৎসব, মানে দোল থেকে শুরু করে দুর্গোৎসব, এই একটা বিরাট নাম আছে বাঙালিদের, যে আমরা এই পুজোটার জন্য পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে খুব ভালো করে এটা ধুম করে করার জন্য। 2022 সালে ইউনেস্কো থেকে এই দুর্গোৎসবটা একটি হেরিটেজ পুজোর সম্মান পেয়েছে। সেই জন্যও না, আপামর বাঙালি তার জন্য খুব কৃতজ্ঞ ইউনেস্কোর কাছে। তো আজকে শুরু হচ্ছে আমাদের মহাষষ্ঠীর একটা নতুন রান্না। এই যে 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন, পুজোর 5 দিনের জন্য আমরা একটা নতুন রান্না নিয়ে আসছি, রান্নার সিরিজ নিয়ে আসছি, পুজোর 5 দিন নাম। সেই পুজোর 5 দিনে আজকে প্রথম দিন, আজকে মহাষষ্ঠী। আমরা দেবী দুর্গাকে আবাহন করেছি এবং তার সঙ্গে আজকে আমাদের এখানে রান্না করতে আসছে সুদূর মেদিনীপুর থেকে একজন, তিনি খুব পরিচিত মুখ, তার নাম হচ্ছে মৌসুমী দাস অধিকারী। উনি মেদিনীপুরে একটি মেন্টর, মানে কুকিং মেন্টর, এবং উনি 17 বছর ধরে কুকিং জগতেই আছেন, রান্নার জগতেই আছেন। তো তাছাড়া উনি অধিকারী ব্রাদার্স জুয়েলার্সের কর্ণধারও বটেন। তাহলে আজকে সেখান থেকে আমরা শিখে নিই মেদিনীপুরের একটি নতুন রান্না, দই চিংড়ি, এবং সেটা একটা ফিউশন রান্না। উনি আর কি রান্নাটা করছেন, একটু দুটো ঘরানা মিক্সচার আছে। তো সেই রান্নাটা শেখানোর জন্য আমরা এখন ডেকে নিচ্ছি মৌসুমী দাস অধিকারীকে। মৌসুমী, আসুন। নমস্কার মৌসুমী, একদম। কেমন আছো? ভীষণ ভালো আছি, আরো ভালো আছি তোমার এখানে এই ডাক পাওয়ার পর থেকে। মানে তুমি ডেকেছো ষষ্ঠীর একটা রান্না করার জন্য, আমি তো ভীষণভাবে খুশি যে ষষ্ঠীর একটা রান্না আমি দেখাতে পারবো তোমার চ্যানেলে। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর ঠিক আছে, তুমি কি রান্না করবে বলো? আমি আজকে দই চিংড়ি রান্না করবো। আচ্ছা, এটা একটুখানি মানে দুটো ঘরানা আমি মিশিয়ে বলছি। হ্যাঁ, যেহেতু আমি রাজস্থানে আমি দীর্ঘ 5 বছর ছিলাম দিদি, ওখানে অনেক প্রবাসী মানে ছিলেন, তো ওনাদের সাথেও আমি ওখানেও রান্না শেখাতাম, এবং ওখানেও ওদের সাথে অনেক রকম ওরা কিছু দই চিকেন, মানে ওখানে তো মাছটা চিকেনের বদলে পাওয়া যায় না। হ্যাঁ, আমি মানে চিকেনের বদলে একটা মাছ দিয়েছি, চিংড়ি দিয়েছি। আর এদিকে আবার আমি কিছুটা ঠাকুরবাড়ির রান্না থেকে একটুখানি মানে নিয়ে আমি মিক্স ম্যাচ করেছি। আচ্ছা, এই রান্নাটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তুমি তাহলে এবার একটু দর্শকদের বুঝিয়ে দাও। একদম। এখানে দই চিংড়ি বানানোর জন্য প্রথম যে উপকরণটা আমার লাগছে সেটা হচ্ছে, প্রধান যেটা ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ একটু অল্প নুন আর হলুদ অল্প দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তারপর আমার লেগেছে টক দই, তারপর কাজু আর চারমগজ বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম ভাবে লাল লঙ্কা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই আমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে হবে। তারপর আসছে চিনি আর নুন, একটু স্বাদ আন্দাজ অনুযায়ী হবে। আর মানে এটা রান্নার জন্য আমি 2 রকম ব্যবহার করব, সেটা হচ্ছে গাওয়া ঘি আর সাদা তেল। আর একটা শুকনো খলাতে একটা মশলা আমি গুঁড়িয়ে নেব, সেটা হচ্ছে মেথি আর জিরে, সাদা জিরে এবং গোটা গরম মশলা হালকা রোস্ট করে, খুব বেশি ভেজে নিলে আবার তেতো হয়ে যাবে মেথি, সেটা ঠিক মতন করে হালকা নেড়ে ঠিক ভাজা গন্ধটা বেরোবে সেই সময় পেস্ট করে একটা পেস্ট আমি এখানে রেডি করে রেখেছি। আর লাগছে এখানে তেজপাতা, ব্যাস, আর কিছুই না, আর আদা রসুন বাটা। আচ্ছা, উপকরণগুলো দেখিয়ে দেওয়ার পর আমি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নেব শুকনো খলাতে। আমার একটুখানি এই মেথি, যদি এখানে আমি ছোট চামচের 1 চামচ মেথি নিয়েছি, আর তার সাথে আমি এখানে 2 চামচ মতন জিরে দেব, গোটা জিরে, আর গোটা গরম মশলা দিয়ে এটা একটা শুকনো খলায় নেড়ে নেব। দিয়ে এটা আমি রান্নার শেষে
এটা মানে গুঁড়ো করে একটা রাখবো, ডাস্ট করে রাখবো, তারপর আমি এটা দেবো। এই যে মেথিটা ভাজা আর এই জিরেটা ভাজা কিন্তু একটা মানে কায়দা, কি মেথিটা যদি খুব কম আমরা ভাজি তাহলে তেতো লাগবে, আবার যদি বেশি ভাজি তাহলে আবার তেতো। একটু মিডিয়াম ভেজে ঠান্ডা করে আমরা এটা গুঁড়ো করে নেব। নমস্কার, আমি মৌসুমী দাস অধিকারী, আর আজকে আমি এসেছি শর্মিষ্ঠা রান্নাঘরে একটি বিশেষ রান্না করতে। সেটা হচ্ছে ষষ্ঠীর দিনে মাছ যেহেতু শুভ, সেই জন্য আমি মাছেরই একটা রেসিপি নিয়ে এসেছি, দই চিংড়ি। তো এখন দই চিংড়িটাই আমি বানাবো। তো দই চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এবার আমি রান্নাটা পুরোপুরি সাদা তেলে করব। এখানে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি কিন্তু মাছটা ভাজবো না, পুরোপুরি কাঁচা মাছের ওপরেই করব, কেন চিংড়ি মাছটা ভেজে নিলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এখানে কাঁচা মাছের ওপরেই করব। আচ্ছা, আমি 2 টেবিল চামচ মতন এখানে সাদা তেল দিলাম। এরপর আমি একটু ঘি দিয়ে দেবো। রান্নাটা আমি প্রথমেই বলি যে এই রান্নাটা আমি দুটো ঘরানা মিলিয়ে করছি। একটু রাজস্থানী ঘরানা আছে, মানে রাজস্থানে আমি যখন ছিলাম দীর্ঘ কয়েক বছর, ওখানে আমার অনেক প্রবাসী যে সমস্ত বন্ধুরা ছিলেন, ওনারা বেশিরভাগই গাওয়া ঘি দিয়ে সমস্ত কিছু রান্নাটা করতেন। তো সেখানে দই চিকেন, বা আমি আরো অনেক বইতেও পড়েছি যে দই চিংড়ি, ওখানে যে গায়ত্রী দেবীর বই, ওখানে উনি কিন্তু এখানে গাওয়া ঘি ইউজ করেছেন। সেজন্য আমি এটা গাওয়া ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে রান্না করছি। এবার আমি এখানে ঘিটা দিচ্ছি, দরাজ হাতেই কিন্তু ঘিটা আমি দিচ্ছি। একদম 2 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি যেটা করব, আমি একটা ভাজা মশলা যেটা করে রেখেছি, মেথি আর জিরে, শুকনো সাদা জিরে আর গরম মশলা শুকনো খোলায় নেড়ে, তো সেই থেকেই একটু মেথি আমি নিয়ে নিয়েছি, জাস্ট এই তেলে এই মেথির ফ্লেভারটা আসার জন্য। ঠিক আছে, এইভাবে আমি ছাঁকনিতে একটুখানি মেথি নিয়ে জাস্ট আমি এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে মেথিটা একটুখানি এই তেলের মধ্যে যখন এটা গরম হবে, তখন অটোমেটিক এই তেল আর ঘি তখন মেথির এই ফ্লেভারটা নিয়ে নেবে, একটা অন্যরকম একটা গন্ধ আসবে যার জন্য। আচ্ছা, এই যে মেথিটা, এটা আমি ঘি আর তেলের মধ্যে একটুখানি এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি একটুখানি মানে জাস্ট জ্বালিয়ে নিলাম, মেথির ফ্লেভারটা এই তেল আর ঘিতে এসে গেল। এবার এটার কিন্তু আর কোনো কাজ নেই, এটা আমি তুলে দিলাম। এটা তুলে আমি এখানে রেখে দিলাম। এখানে আমার চিংড়ি মাছটা বলেছি প্রথমে যে আমি কাঁচা রান্না করব। এরপর আমি কি করব, প্রথমে আমি একটু তেজপাতা ফোড়নে দেব আর গোটা গরম মশলা, একটু গোটা গরম মশলা। এরপর আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি। আমি একটু কমিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে যে পেঁয়াজটা একটু গ্রেভির জন্য একটু বেটে রেখেছি, সেই বাটা পেঁয়াজটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এই পেঁয়াজটা আর এই পেঁয়াজ বাটাটা আমি একসাথে ভাজছি, আর একটুখানি মানে খুব বেশি লাল করব না, যেহেতু আমার রান্নাটাতে একটুখানি দই চিংড়ি একটু সাদা সাদা ব্যাপার থাকবে, মানে গোল্ডেন কালার চলে আসবে মানে অ্যাট দ্য এন্ড রান্নাতে গিয়ে। তো এই জন্য আমি একটুখানি এই পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা একটুখানি ভেজে নিলাম, মিডিয়াম টাইপ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর এখানে আমি বলেছি যে 400 গ্রাম আমি দই দিয়েছি, কেন যেহেতু এটা দই চিংড়ি মাছ সবসময় টক একটু বেশি মানে অ্যাবজর্ব করে। চিংড়ি মাছে তুমি টক যতই আমরা দিই না কেন, চিংড়ি মাছ কিন্তু টকটা খুব ভালো করে শুষে নেয়। সুতরাং এখানে আমি
প্রথমেই এই জন্য টক দই আমি যে এখানে বাটিতে করে রেখেছি মানে এখানে পুরো হাফ আমি টক দই দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে আমি কিন্তু কনস্ট্যান্ট এটা নেড়ে যাব, যতক্ষণ না আমার এই দইটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার এটা একদমই নেড়ে যেতে হবে। সাথে আমি পরপর অন্য মশলাগুলো আমি দিয়ে নেব। আমি রান্নাটাতে কিন্তু পুরো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কিন্তু এখানে কোনো আমি হলুদ বা লাল লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার বা ধনে গুঁড়ো বা আলাদা করে জিরে গুঁড়ো এই ধরনের কিছু আমি এখানে ইউজ করছি না। সুতরাং এখানে কাঁচা লঙ্কা আমি যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী আমি এখানে 1.5 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর আদা রসুন বাটা এটা খুব কম, রসুনটা ভীষণই কম। আর আদা যদি 1 চামচ হয় তাহলে রসুন সেখানে হাফ চামচ, এই রেশিওতে আমি এখানে এটা সব মিলিয়ে 1 চামচ দিলাম। আচ্ছা, একে একে আমি মশলাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তারপর আরেকটা যে উপকরণ আমার দেওয়ার ছিল সেটা হচ্ছে এই চারমগজ আর কাজু বাটা, এটা একটু দিয়েছি কেন একটু আরো একটু সাদা সাদা ভাবটা আসার জন্য এবং টেস্টি হবে ব্যাপারটা, এই জন্য এটা 2 চামচ মতন। এই 10-12টা কাজু আর তার সাথে 1 চামচ চারমগজ এটা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই মশলাটা ভাজবো, যতক্ষণ না আমার কিন্তু এই পেঁয়াজটা একদম মজে আসছে আর টক দইটা যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আমি চারমগজটা দিয়ে এবং এই সবকিছু পরপর উপকরণগুলো যেগুলো দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখন আমার আরেকটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে ওই যে প্রথমেই বলেছিলাম না যে মেথি আর জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় আমি নেড়ে একটা পেস্ট করে রেখেছি, ডাস্ট করে রেখেছি, সেটা আমি এটা কিন্তু ভাবার কিছু নেই যে মেথি দিচ্ছি বলে এটা তেতো হয়ে যাবে। ওই যে ভাজার কাছে একটা কায়দা, সেটা কম মানে খুব কম ভাজলেও বা তেতো লাগবে বা খুব বেশি ভাজলেও তেতো লাগবে, সেই জন্য একটা ঠিক মিডিয়াম ভাবে জাস্ট গন্ধটা বেরোবে মেথি, সেটা দিয়ে এরপর আমি এই মশলাটা এখানে আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এভাবে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, মানে সেই হয় না রাজস্থানী ঘরানা আর তার সাথে আমাদের এখানকার যে ঠাকুরবাড়ির ঘরানা আমি মিশিয়ে যে একটা ফিউশন করেছি নিজেরও কিছু মানে দিয়ে, তো সেই নিয়ে সব মিলিয়ে ঝুলিয়ে একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। ভাজা মশলা, টক দই, ঘি সব মিলে একটা ষষ্ঠীর যে পুজোর যে জমজমাট রান্না, সেই রান্নার একটা গন্ধ আমরা কিন্তু অলরেডি পাচ্ছি। এরপর আমরা মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছি, তেলটা ছেড়ে এসেছে, এরপর আমি দেব আমাদের আজকের যে শো স্টপার চিংড়ি মাছ। ঠিক আছে, এবার আমি চিংড়ি মাছটা কিন্তু কাঁচা দিচ্ছি, কেন আমি ভেজে দিচ্ছি না, কিন্তু চিংড়ি মাছ ভেজে দিলে না শক্ত হয়ে যাবে, যার জন্য আমি পরপর চিংড়ি মাছগুলো এখানে 10-12টা খানিক আমি চিংড়ি মাছ রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি এটা বাড়িয়ে দিচ্ছি। সব শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে নুন আর চিনি। আমি সবসময় একটু শেষেই দিই, কেন পরিমাপ আর পরিমাণটা দেখে নেওয়ার পরে যখন নুন চিনিটা আমরা কোনো কিছুতে দেব সেটা ঠিকঠাক হয়, যে জন্য এবার আমি কিন্তু এখানে আগে নুন দেব। নুনটা যেহেতু মাছে দেওয়া ছিল আমি একটু কম করে দিয়ে রাখলাম, একটু পরে টেস্ট করে আমরা আবার দেখে দিতেই পারি। আর তার সাথে আমি দিচ্ছি চিনি, যেহেতু টক দই দিয়েছি এখানে, সেখানে একটুখানি চিনির ব্যালেন্সটা আমাকে ঠিক করে করতে হবে, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটা ভালো করে কষাবো। গন্ধ বেরিয়েছে আর দইটাও আমাদের সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছটাতে। আর যেহেতু আমি চিংড়ি মাছটা এখানে ভাজিনি ওই জন্য ভীষণ নরমই আছে।
আচ্ছা, রান্নাটা কতটা হয়েছে একটুখানি আমি দেখে নিই। হ্যাঁ, একদম হওয়ার পথই রান্নাটা, তেল ছেড়ে গেছে আমার। আর আমি প্রথমেই বলেছিলাম না যে দই চিংড়ির কালারটা যখন একটা গোল্ডেন কালার, সোনালী কালার চলে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের দই চিংড়িটা অলমোস্ট ডান, একদম হয়ে এসেছে। এরপর আমি সার্ভ করব। আর আমাদের প্রিয় শর্মিষ্ঠা দিকে একটু ডেকে নেব যে আমার রান্নাটা কেমন হয়েছে, দিদি একটু খেয়ে বলবেন। আচ্ছা দিদি, আমি তো অলরেডি বানিয়ে ফেলেছি আচ্ছা দই চিংড়ি, তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই খাবো। হ্যাঁ, চামচ আছে ওখানে। আচ্ছা, তার আগে বলো তোমার রান্নাঘরে শর্মিষ্ঠাতে এসে কেমন ভীষণ লাগলো? ভীষণ ভালো লেগেছে। মানে দিদি আমাদের মানে আমার রান্না জীবনের মানে প্রথম থেকে আমি দিদিকে দেখে এসেছি। তখন মানে 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 দিদির সাথে এতটা আমার আলাপ ছিল না, পরে পরে হয়েছে। কিন্তু দিদি বা এনারা যে রান্না করতেন, এনারা যে রান্নার মানে রান্নার শেষ কথা, এটা কিন্তু আমি অনেক দিন ধরে জানি। বিভিন্ন বিখ্যাত চ্যানেলে দিদিদের সবসময় রান্না দেখেছি এবং ওনাদের রান্না দেখে আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে এইভাবে করতে হবে। ওনাদের দেখে অনেক শিখেছি। অনেক ধন্যবাদ দিদি, তুমি আজকে আমাকে তোমার এই রান্নাঘরে ডাকার জন্য। আমি একটা কথা বলি, আজকে তো দই চিংড়ি টেস্ট করলাম, দুর্দান্ত হয়েছে। কিন্তু ওর বাড়িতে গিয়ে ওর হাতের রান্না আমি খেয়েছি, একবার না দুবার। মানে অপূর্ব, যেমন আতিথেয়তা তেমন তার রান্নার হাতের গুণ। এবং ওর বাড়িতে খুব সুন্দর একটা বড় পাখি আছে। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ সুন্দর একটা পাখি আছে। সব থেকে সুন্দর হচ্ছে ওর মেয়ে আর জামাই। ও যত মিষ্টি, ওর মেয়ে আর জামাই আরো মিষ্টি। ভীষণ ভালো লেগেছে। মানে ওর বাড়িতে গেলে যা আতিথেয়তা পাই আর যা সুন্দর সুন্দর রান্নাও আমাকে খাওয়ায়। এবার ষষ্ঠীর দিনে আমার বাড়ি মানে ষষ্ঠীর রান্না তো আমরা অলরেডি করছি। আমার বাড়িতেও মানে আমাদের বাড়ির ভেতরেই দুর্গাপুজো হয়। আচ্ছা, তো এই তাহলে দেখছি রান্নাগুলো এই সপ্তাহের মধ্যে দেখছি। একদম যদি আমি একদম পারি দিদি, একদিন তুমি নিশ্চয়ই একদম যাবো। এসো দিদি। হ্যাঁ, তবে পুজোর সময় তো আমি একটুখানি বিজি থাকি, আমার ওই সেরা একদম, ভোগের একদম। একটা থাকে, প্রোগ্রাম মানে থাকে। নানা রকম রান্না, নানা রকম সবকিছু আমাদের পুজোর সময় বাড়িতেও হয়। আচ্ছা তোমরা এলে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, তাছাড়া তুমি এত সুন্দর রান্না করেছো, তোমাকে তো খালি হাতে যেতে দেওয়া যাবে না। তোমার জন্য খুব সামান্য কিছু উপহার আমার কাছে আছে, সেটা এবার আমি তোমাকে দিই। আচ্ছা, এখানে আছে রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা ছোট্ট কাপ। এই কাপটা করে যখন তুমি চা খাবে তখন আমার কথা মনে করো। থ্যাংক ইউ দিদি, এমনি সবসময় মনে করি তোমার কথা। আর এটা তো থাকলে আরো বাড়িতে সবসময় মনে থাকে। থ্যাংক ইউ। আর সুতানুটি কালেকশনের তরফ থেকে, ক্রিয়েশনের তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর শাড়ি। বাবা, সুতানুটি ক্রিয়েশনের যিনি কর্ণধার সায়ন্তনী, তিনি তোমার জন্য স্পেশালি এটা পাঠিয়েছেন। থ্যাংক ইউ সবাইকে, সুতানুটিকেও। আর সুতানুটির তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন আছে, এটাও তোমার জন্য। বাহ, আচ্ছা, এটা হচ্ছে বিন্দু বিসর্গর তরফ থেকে একটা রান্নার বই। থ্যাংক ইউ। এবারে দিচ্ছি মানে হাত ভরে নিয়ে যেতে মানে নিয়ে যাওয়া হচ্ছে দিদি, এত কিছু গিফট। হ্যারাল্ড ফুডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এর মধ্যে Thank অনেক you. কিছু আছে, প্রচুর সস আছে, ধোঁকা মিক্স আছে। বাহ। খাবে, রান্না করবে, করে একদম। আমাকে জানাবে, ফিডব্যাক দেবে কিরকম হয়েছে। একদম একদম। ঠিক আছে, এটা রাখো। আর এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে একটা পুজোর উপহার। থ্যাংক ইউ। এটা নেওয়ার আগে আমি একটা কথাই সবাইকে বলবো যে আমি তো এলাম হাত ধরতে, দিদির ভালোবাসা গিফট সব নিলাম, তার সাথে আপনারাও যদি আসতে চান দিদির রান্নাঘরে, শর্মিষ্ঠার রান্নাঘর, সেখানে রান্নাঘরে শর্মিষ্ঠা, এখানে যদি আপনারাও আসতে চান প্লিজ আপনারা মেল করবেন। এবং আপনাদের রান্না যদি দিদির পছন্দ হয়, দিদি অবশ্যই আপনাদেরকে ডেকে নেবেন। এবং আপনারাও কিন্তু একদিন এরকম হাত ভর্তি করে অনেক অনেক গিফট নিয়ে বাড়ি যেতে পারবেন। অনেক ধন্যবাদ দিদি, তুমি আচ্ছা, আমাকে এখানে আজকে তুমি ডাকার আমার জন্য। দর্শকদের জন্য একটু শুভ ষষ্ঠী বলে দাও। সবাইকে জানাই ষষ্ঠীর একদম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোয় মেতে থাকুন। ভালো থাকুন, নমস্কার। ঠাকুর দেখুন এবং দেখতে থাকুন
রান্নাঘরে রান্নাঘরে শোল। শোল মিস্টার।